জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানো যুক্তরাষ্ট্র এবার উল্টো পথে। 17 মাসে ডোনাল্ডোর তৃতীয় সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো বৈঠক নেই। আজ আসছেন ঢাকায়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যা চেষ্টার খবর মিথ্যা বলে উড়িয়ে দিল রিয়াদ। এখন না হলেও ভবিষ্যতে হুমকি রয়েছে বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। 2 দিনের সফরে আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের এ সফরে সম্পর্ক জোরদারই লক্ষ্য বলে জানাচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। সরকারি পর্যায়ে বৈঠকই সফরের মূল আকর্ষণ, তবে বাদ পড়েনি সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ। মূল দ্বিপাক্ষিক বৈঠকটি হবে পররাষ্ট্র সচিবের সঙ্গে। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় রয়েছে আলোচ্য সূচিতে। ব্যস্ততার কারণেই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার এবারকার ঢাকা সফরের সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে পারবেন না। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান মুখপাত্র বেদান্ত প্যাটেল। তার কথায় স্পষ্ট হয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার বিষয়টি এবার ডোনাল্ড লুর সফরে গুরুত্ব পাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক বিষয় নয়। ওয়াশিংটন ডিসি থেকে সে খবর জানাচ্ছেন দস্তগীর জাহাঙ্গীর। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন ভিসা নীতি সহ আভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে প্রায়ই নাক গলাতে দেখা যায় যুক্তরাষ্ট্রকে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর আলোচনা ও সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছিল। এবারও তার সফরের আগে প্রশ্ন উঠেছিল লু কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন সে বিষয়ে। তার সফরের উদ্দেশ্যই বাকি, তবে বিষয়টি পরিষ্কার করেছেন মার্কিন পররাষ্ট্র দফতর। গত সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে যুক্তরাষ্ট্র নাক গলালেও আপাতত এই কাজটি যে আর করছেন না তা স্পষ্ট করলেন আজকের প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ মুখপাত্র বেদান্ত প্যাটেলকে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হয়। 17 মাসের মধ্যে তৃতীয়বার এই সফরে কেন তিনি রাজনৈতিক দল কিংবা রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করবেন না বিষয়টি জানতে চাওয়া হয়। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে বারবার কথা বলা যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেই প্রশ্ন রাখা হয় বেদান্ত প্যাটেলের কাছে। তবে বিষয়টি এড়িয়ে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ব্যস্ততার কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন না ডোনাল্ড লু। Who our government officials meet with or not, the schedule, time of day, lots of other things. Assistant Secretary Liu is on a swing through a number of South Asian countries, specifically India, Sri Lanka, and Bangladesh. He is there to strengthen bilateral cooperation with each country and to demonstrate U.S. support for a free, open, and prosperous Indo-Pacific region. In Bangladesh, he will meet with government officials, civil society leaders, and other Bangladeshis to talk about deepening our U.S.-Bangladeshi cooperation, including deepening our economic ties and ways that we can collaborate further to address climate issues. 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন গুরুত্ব পাবে তার সফরে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যা চেষ্টার খবর মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে এই গুজবকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিশেষজ্ঞরা। সৌদি যুবরাজ ভবিষ্যতে এ ধরনের হুমকির মুখে পড়তে পারেন বলে ইঙ্গিত দিচ্ছেন তারা। কিন্তু কেন? এর পেছনে যুবরাজের সংস্কারমূলক কর্মকাণ্ড, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলের সম্পর্কের টানাপোড়েন সহ বেশ কিছু কারণের কথা বলেছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি একটি গাড়ি পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও টুইটারে ছড়িয়ে পড়ে। ভিডিওর ক্যাপশনে বলা হয় এটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গাড়ি বহরে হামলার ঘটনা। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেও খবর প্রকাশ হয়, যদিও ফ্যাক্ট চেকের পর এ খবর মিথ্যা বলে দাবি করে সৌদি আরবের সিভিল ডিফেন্স। দেশটির মূলধারার গণমাধ্যমেও এ ধরনের খবর প্রকাশের কোনো সত্যতা মেলেনি। তবে বিষয়টি এখানেই থেমে নেই। কারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, কেনই বা সৌদি যুবরাজকে হত্যার চেষ্টা হতে পারে, এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমনকি ভবিষ্যতে মোহাম্মদ সালমান এ ধরনের হুমকির মুখে পড়তে পারেন এমন ভয়ঙ্কর ইঙ্গিতও দিচ্ছেন অনেক বিশ্লেষক। সৌদি যুবরাজকে হত্যার পেছনে বেশ কিছু কারণও উল্লেখ করছেন তারা। বিশেষ করে আরব বসন্তের জেরে পশ্চিমা সংস্কৃতি ও নানা ধরনের সংস্কারের ঢেউকে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভিশন 2030 অনুযায়ী অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে সৌদি আরবের আমূল সংস্কারে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন সৌদি যুবরাজ, যা এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পর্যটন, বিনোদন, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবার মতো খাতগুলোর বিকাশে কাজ করছেন যুবরাজ। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের বেসরকারীকরণ যুবরাজের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এরই মধ্যে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর আংশিক বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। সামাজিক জীবনেও উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন সৌদি যুবরাজ। বিশ্লেষকদের মতে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নারীদের অধিকার নিশ্চিত করা। রিয়াদে এখন নারীরা গাড়ি চালানোর পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ, ব্যবসা ও পুরুষ অভিভাবক ছাড়াই ভ্রমণ করতে পারেন। সৌদি আরবকে বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করেছেন মোহাম্মদ বিন সালমান। এসব সংস্কারমূলক কাজের জন্য সৌদি প্রিন্স দেশে বিদেশে যেমন প্রশংসিত হচ্ছেন, তেমনি অনেকের চক্ষুশূলেও পরিণত হয়েছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক অনেক গবেষক বলছেন ধর্মীয় সংস্কারপন্থী ও রক্ষণশীল বিভিন্ন গ্রুপ তার এই সংস্কার কর্মকাণ্ডগুলোকে ভালো চোখে দেখছেন না। এসব কারণে সৌদি যুবরাজ ভবিষ্যতে টার্গেট হতে পারেন বলেও ইঙ্গিত দিচ্ছেন কেউ কেউ। তাছাড়া সৌদি যুবরাজের বিরুদ্ধে গণমাধ্যম কর্মী, ব্লগার, সমাজকর্মীদের দমন পীড়নের অভিযোগ রয়েছে। ইয়েমেন যুদ্ধে মদদ ও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জেরে আন্তর্জাতিক মহলেও বেশ সমালোচিত মোহাম্মদ বিন সালমান। মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিও সৌদি যুবরাজের জন্য হুমকির বলে মনে করা হচ্ছে। সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডের জেরে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের দূরত্ব, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানের সঙ্গে আদায় কাজ করার সম্পর্ক। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় আবুধাবিও রিয়াদকে ছাড়িয়ে যাওয়ার দৌড়ে রয়েছে। তুরস্কের সঙ্গে সম্পর্কের উন্নতি হলেও ইয়েমেন যুদ্ধে মদদের কারণে রিয়াদের তীব্র সমালোচনা করে আঙ্কারা। তবে নানা জটিলতা সত্ত্বেও সৌদি যুবরাজ তার দেশি বিদেশি নীতিগুলোর কারণে আঞ্চলিক নেতৃত্ব হিসেবে সৌদি আরবকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে। এসব কারণে ভবিষ্যতে মোহাম্মদ বিন সালমানকে হত্যার চেষ্টা মিথ্যা নাও হতে পারে, এমন আশঙ্কার কথা বলছেন বিশ্লেষকরা। যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোমবার লন্ডনে জাতীয় নিরাপত্তা ইস্যুতে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, বিরোধী দল লেবার পার্টি দেশ জুড়ে উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে। তাদের এমন কর্মকাণ্ডই দলটির পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন সুনাক। তবে নির্বাচন নিয়ে আশাবাদী হলেও ভোটের তারিখ ঘোষণা করেননি তিনি। যুক্তরাজ্যে চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে গত 40 বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে ঋষি সুনাকের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি। তৃতীয় অবস্থানে থাকা রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিকের কাছে ভরাডুবি হয় দলটির। এতে 11টি মেয়র আসনের মধ্যে 10টি হারায় তারা। 10টি আসনে মেয়র পদে বিপুল ভোটে জয়লাভ করে লেবার পার্টি। তবে যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার লন্ডনে জাতীয় নিরাপত্তা নিয়ে বক্তব্য দেওয়ার সময় ঋষি সুনাক বলেন, আসন্ন নির্বাচনে জয়লাভ করবে তার দল কনজারভেটিভ পার্টি। সামনের দিনগুলো যুক্তরাজ্যের জন্য কঠিন হতে যাচ্ছে স্বীকার করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, কনজারভেটিভ পার্টি ইতিবাচক রূপান্তর ঘটাবে। নিজের বক্তব্যে বিরোধী দলের সমালোচনাও করেন ঋষি সুনাক। বিরোধী দল লেবার পার্টি দেশ জুড়ে উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে এমন মন্তব্য করেন তিনি। তাদের এমন কর্মকাণ্ডই দলটির পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে বলে জানান ঋষি সুনাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাত ও ইরানের হুমকি সহ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মিথ্যা প্রচারের কথা উল্লেখ করে সুনাক বলেন, যুক্তরাজ্যের পরিস্থিতি আগামী কয়েক বছরের সবচেয়ে সংকটময় হতে পারে। চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোকে যুক্তরাজ্যের জন্য হুমকি হিসেবে দেখেন বলে মন্তব্য করেন সুনাক।
নির্বাচনের ব্যাপারে আশাবাদী হলেও ভোটের তারিখ ঘোষণা করেননি তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে সুনাক আগের মন্তব্যেরই পুনরাবৃত্তি করেন, বলেন বছরের দ্বিতীয়ার্ধে নির্বাচন হতে পারে, তবে বিশ্লেষকরা বলছেন 2025 সালের জানুয়ারিতে নির্বাচনের ডাক দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার PMLN এর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন তিনি। দেশের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। PMLN সভাপতির পদ ছাড়ার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, নওয়াজ শরীফের দলের সভাপতি হিসেবে তাঁর যথাযথ জায়গায় ফেরার সময় এসেছে। সূত্র জানিয়েছে, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হিসেবে সরকারি ব্যস্ততার কারণে দলীয় কাজে সময় দিতে পারছেন না। কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দলের সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে বলে জানানো হয়। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর ইস্যুতে ফিলিপিন্সকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন। বিতর্কিত জলসীমায় কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে চীন। ফিলিপিন্সের এমন দাবির বিষয়ে সোমবার আপত্তি জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে এ ধরনের বক্তব্যের মাধ্যমে ম্যানিলা আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল পথে পরিচালিত করছে বলেও দাবি করে বেইজিং। নিরীহ গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশে হিমালয়ের গিরিপথে ফিলিস্তিনি পতাকা ওড়ালেন দুই বাংলাদেশি। শুধু তাই নয়, নেপালের থরুংলা গিরিপথে আরোহণের পর স্বাধীন ফিলিস্তিন বলে স্লোগানও দেন তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলো এজেন্সি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলছে প্রতিবাদ। এবার হিমালয়ের গিরিপথে ফিলিস্তিনি পতাকা ওড়ালেন দুই বাংলাদেশি। শুধু তাই নয়, নেপালের থরংলা গিরিপথে আরোহণের পর স্বাধীন ফিলিস্তিন বলে স্লোগানও দেন তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলো এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, থরংলা বিশ্বের সর্বোচ্চ উঁচু গিরিপথগুলোর মধ্যে একটি। 5416 মিটার উচ্চতার গিরিপথটিতে পৌঁছানোর জন্য ভয়ঙ্কর সব পর্বতভূমির মধ্য দিয়ে ট্র্যাক করতে হয় প্রায় 10 দিন। এই গিরিপথে পৌঁছায় বাংলাদেশি ট্রাভেল এজেন্সি ট্যুর গ্রুপ বিডির দুজন সদস্য, মোহাম্মদ সোলাইমান ও তামিম মুন্তাসির। হিমালয়ের তুষার শুভ্র বরফের মাঝে প্রথম বাংলাদেশি হয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন তারা। পরে তাদের সঙ্গে যোগ দেন দলনেতা রাহির আফসান। নেপালের সবচেয়ে জনপ্রিয় ট্রেকিং রুটগুলোর মধ্যে একটি হলো অন্নপূর্ণা সার্কিট, যা ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের হাইকারদের আকর্ষিত করে। অনেক তরুণ ইসরায়েলি তাদের বাধ্যতামূলক সামরিক পরিষেবার জন্য ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় হিমালয়ের মধ্য দিয়ে ট্র্যাক করে থাকে। সৌভাগ্যবশত তেল আবিবের ট্র্যাকার গ্রুপের সামনে পতাকাটি ওড়াতে সক্ষম হয় বাংলাদেশি দলটি। এ ঘটনায় বেশ ক্ষুব্ধ ও হতাশ হয় ভ্রমণরত ইসরায়েলিরা। এমনকি তাদের মধ্যে একজন আক্রমণাত্মকভাবে এগিয়েও আসে, কিন্তু তাকে বাধা দেন দলের অন্য সদস্যরা। এদিকে গাজায় অব্যাহত হামলার কারণে দ্বিমত পোষণ করতে দেখা যায় ইসরায়েলি ট্র্যাকারদের মাঝেই। তেমনই একজন ইসরায়েলি নাগরিক স্টিভেন সোচোচেট। থরংলা গিরিপথে আরোহণের সময় ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তারই দলের এক সদস্যর সঙ্গে। সোচোচেট দৃঢ়ভাবে তার সহকর্মীকে বলেন, এটিকে আর যুদ্ধ বলা যাবে না, কারণ ইসরায়েল পুরো বিশ্বের সামনে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আয়ারল্যান্ডে দূতাবাস স্থাপন, ভিসা জটিলতা ও ব্যবসা সম্প্রসারণ ইস্যুতে দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বাংলাদেশ আগামী 1 বছরের মধ্যেই দূতাবাস স্থাপনের কাজ শুরু করতে চায় বলে বৈঠকে জানান পররাষ্ট্র সচিব। আয়ারল্যান্ড থেকে সে খবর জানাচ্ছেন সুয়েদ জুয়েল। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি এক সফরে সোমবার আইরিশ পররাষ্ট্র বিষয়ক বিভাগে সচিব পর্যায়ে এক বৈঠকে যোগ দেন, যেখানে আয়ারল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক মহাসচিব জোসেফ হ্যাকেট নিজ দেশের নেতৃত্ব দেন। উভয় দেশ কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বিভিন্ন পদক্ষেপের আশ্বাস দেন। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস না থাকায় ভারতে আবেদন করায় যেসব জটিলতার সৃষ্টি হচ্ছে তা নিয়েও আয়ারল্যান্ড সরকারকে অবহিত করে বাংলাদেশের প্রতিনিধি দলটি।
বৈঠকে জলবায়ু ও রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের যে কোনো ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বলে জানায় আইরিশ পররাষ্ট্র দপ্তর। বৈঠক শেষে সময় টেলিভিশনের সঙ্গে কথা বলেন বাংলাদেশের প্রতিনিধি দল। প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের যে সমস্ত সমস্যাগুলো আমি ইতিমধ্যে কালকে জেনেছিলাম আপনাদের থেকে, সেগুলো আমি তুলে ধরেছি, আমাদের রাষ্ট্রদূত মহোদয় তুলে ধরেছে এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে ওনারা ব্যবস্থা নেবেন। আলোচনাতে রাজনৈতিক সম্পর্ক, উচ্চ পর্যায়ের ভিজিট, দুই দেশের মধ্যে আদান প্রদান, আমাদের বিজনেস ডেলিগেশনদের আদান প্রদান, চেম্বারদের সাথে চুক্তি, ট্রেড, ইনভেস্টমেন্ট, ক্লাইমেট, এগুলো সব আমরা তুলে ধরেছি আজকে এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দুই দেশের পররাষ্ট্র পর্যায়ে এমন আলোচনায় বাংলাদেশের জন্য ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত ও নতুন করে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন আগত বাংলাদেশিরা। এই সমস্যা সমাধানের মাধ্যম দিয়ে বাংলাদেশি কমিউনিটি, আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি উপকৃত হবেন। বাংলাদেশ সরকারের এই উদ্যোগটা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ এবং এই ভিজিটের কারণে এই অপার সম্ভাবনাটা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য দ্বার উন্মুক্ত করবে। অন্যদিকে গেল রোববার ডাবলিনের ক্যাসল হোটেলে স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিনিধি দলটি, যেখানে বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আয়ারল্যান্ড সফরের মধ্য দিয়ে দুই দেশের মাঝে সম্পর্ক হবে আরও গভীর। পাশাপাশি দেশটিতে বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের দ্রুত সমাধান মিলবে বলেও মনে করেন আয়ারল্যান্ডের বাংলাদেশিরা। আয়ারল্যান্ডে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ের এই প্রতিনিধি দলের সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক হবে আরও মজবুত। পাশাপাশি এখানের বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের দ্রুত সমাধান হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানো যুক্তরাষ্ট্র এবার উল্টো পথে। 17 মাসের ডোনাল্ডোর তৃতীয় সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো বৈঠক নেই, আজ আসছেন ঢাকায়। এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যা চেষ্টার খবর মিথ্যা বলে উড়িয়ে দিল রিয়াদ। এখন না হলেও ভবিষ্যতে হুমকি রয়েছে বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।